আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ধরে বেঁধে আনতে চায় সরকার। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের সংকট তৈরি হয়েছে, তা দ্রুত কেটে যাবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবে, তো আসুন, আমরা প্রস্তুত আছি। এবং আবার এটাও বলেছি, কিন্তু এটাকেও আবার অনেকে মিসইন্টারপ্রিট করেছেন, আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করব। আইনগত যা যা, উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। আমরা তো যেহেতু আদালতকে মানি, আমরা তো আদালতকে মেনে আদালতে গেছি, আমরা সেটার জন্য মেনে নিতে প্রস্তুত আছি। জুলাই স্মৃতি জাদুঘর আগামীকাল সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রথম দিন শহীদ পরিবারের জন্য উন্মুক্ত থাকবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানিয়েছেন, অনলাইনে টিকিট কেটে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারবে। বড়দের জন্য টিকিট মূল্য ৫০ টাকা এবং ছোটদের জন্য ২৫ টাকা। যে বা যারা জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের জীবনকে তছনছ করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, এখন অনেকেই নিজেদেরকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ আন্দোলনের কঠিন দিনগুলোতে কেউ আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। বর্তমান সরকার গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে সরকারকে বাধ্য করা হবে। ফ্যাসিবাদের শিকড় অনেক গভীরে জানিয়ে জামায়াত আমির বলেন, যে কোনো মূল্যে ফ্যাসিবাদের শিকড় মূলোৎপাটন করতে হবে। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। এই ইস্যু ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক লোক টোপ প্রস্তাব বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। আমাদের সোজা সাপটা কথা, জনগণ যে রায় দিয়েছে এটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে জাতীয় সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। গ্রহণযোগ্য সংশোধনী আনতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, শিক্ষক, পেশাজীবী, আইনজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করবে এই কমিটি বলেও জানিয়েছেন তিনি। আলোচনায় কারা অংশ নেবেন তা পরে জানিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল কমিটিতে নাম না দিলেও তাদের পরামর্শ ও মতামত নেওয়া হবে। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। তারপরে বিল যখন আসবে, সংবিধান সংশোধনী বিল, পার্লামেন্টে আলোচনা করে আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনীটা গ্রহণ করতে চাই। সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকের বিষয়ে আরও জানতে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাদিয়া, আজকে প্রথম বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? তানি, আপনাকে একটু জানিয়ে রাখি যে সংবিধান
সংশোধন সংক্রান্ত যে বিশেষ কমিটি, সেই কমিটির প্রথম বৈঠক ছিল আজ। সেই বৈঠক খানিকক্ষণ আগেই শেষ হয়েছে এবং আইনমন্ত্রী আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছে সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে। তারা ভবিষ্যৎ তাদের কর্মপরিধি কী হবে, কাদেরকে নিয়ে তারা আলোচনা করবে এবং কাদের পরামর্শ তারা নেবেন, সেই বিষয়গুলো আলোচনা করেছে। এবং আইনমন্ত্রী জানিয়েছে যে জুলাই জাতীয় সনদের কথা, সেটি আসলে তারা অক্ষরে অক্ষরে পালন করতে চান এবং জুলাই যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্নের যে বাংলাদেশ, তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় সরকার। এবং বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে সেই প্রতিশ্রুতিগুলোও তারা বাস্তবায়ন করতে চায়। এছাড়া জুলাই সনদকে তারা বাইপাস করে আসলে কিছু করতে চান না। তারা মূলত জুলাই সনদকে সামনে রেখেই সংবিধান সংশোধন করতে চায়, এমনটি জানিয়েছেন। এবং এর আগে কিন্তু বৈঠকের মাঝপথে আমাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। তারা বলেছেন যে এই কমিটির সামনে তেমন কোনো চ্যালেঞ্জ নেই। তাদের যে সদস্যরা রয়েছেন সবাই মিলে নাগরিক সমাজ থেকে শুরু করে আইনজ্ঞ থেকে শুরু করে সবার সাথে আলোচনা করেই মূলত সংবিধান সংশোধনের পথে এগোতে চান। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিরোধী দলকে কিন্তু তারা আহ্বান জানিয়েছিলেন যে এই কমিটিতে নাম দেওয়ার জন্য 5 জন সদস্য চেয়েছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু নাম এখন পর্যন্ত দেয়া হয়নি, যেহেতু বিরোধী দল আসলে সংবিধান সংস্কারের কথা বারবারই বলে আসছেন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সংবিধান সংশোধন করতে চান তারা। তো সেই বিষয়ে একটি মতবিরোধ আছে, সেই কারণে কিন্তু এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে কোনো নাম দেয়া হয়নি। তো তারপরও স্বরাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন, বিরোধী দলের পক্ষ থেকে নাম না দেয়া হলেও তারা আসলে তাদের পরামর্শ গ্রহণ করবেন এবং বিরোধী দলকে তারা সবসময় স্বাগত জানান। যে কোনো সময়ই বিরোধী দল আসলে এই কমিটিতে অংশ নিতে পারে। তো তা নিয়ে সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আজ 4 আগস্ট 2024 সালের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন। সেদিন সকাল থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সমর্থকদের মধ্যে সংঘর্ষে সেদিন প্রাণ হারান 90 জনেরও বেশি মানুষ। ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় তৈরি হওয়া সেই দিনটির কথা রুহুল আমিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন অভি আরিফ। সময়গুলো আমি এখনো ঘড়ি দেখি, আমার আহনাফ যদি আল্লাহ ওরে পাঠায় দিত। এটি শহীদ আহনাফের ঘর। ঠিক যেমনটি রেখে গিয়েছিল তেমনই সাজিয়ে রেখেছেন তার বাবা মা। পড়ার টেবিলে এখনো গুছিয়ে রাখা বই খাতা, এক পাশে পড়ে আছে প্রিয় গিটারটি। পরিবারের ভাষ্য অনুযায়ী 4 আগস্ট রাজধানীর মিরপুর 10 এলাকায় গুলিবিদ্ধ হয় আহনাফ। ছেলের ছবি স্পর্শ করতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন মা বাবা দুজনেই। হেসে বলতেছে যে আরে আম্মু, তোমার ছেলে কত সাহসী জানো, কালকে রাবার বুলেট খাইছি। 4 তারিখে আমার খুব অস্থিরতা লাগে। ওর সাথে আমার লাস্ট কথা হয় 4:48-এ। তো বলতেছে কি, হ্যাঁ আম্মু, এই যে তুমি টেনশন করো না, আমরা সেভ আছি, এখন পুরা 10 নাম্বার আমাদের দখলে আছে, আনাফার নাই। তো এই কথাটা বলার পরে মানে কি বলবো, পুরা দুনিয়াটা আমার অন্ধকার হয়ে গেছে। ওই সময়গুলো আমি এখনো ঘড়ি দেখি, আমার আহনাফ যদি আল্লাহ ওরে পাঠায় দিত। মুরব্বীরা বলতো যে পিতার কাছে সন্তানের লাশ সবচেয়ে ভয়াবহ, সব পৃথিবীর মধ্যে নাকি সবচেয়ে ভারী। সেদিন আমি আসলে টের পাই। এই সেই জায়গা রাজধানীর মিরপুর 10। এখানে থেমে গিয়েছিল সম্ভাবনাময় তরুণ শহীদ আহনাফের জীবনের গল্প। ঠিক একই আন্দোলনে থেমে গিয়েছিল আরও অনেক স্বপ্ন, নিভে গিয়েছে বহু সম্ভাবনার আলো। তেমনি আরেক সম্ভাবনার আলোর নাম শহীদ গোলাম নাফিজ। ভিন্ন পরিবার, ভিন্ন গল্প, অথচ অপেক্ষার প্রহর আর স্বজন হারানো বেদনা এবং শূন্যতার অনুভূতি যেন একই। এ পর্যায়ে শুনে আসবো শহীদ গোলাম নাফিজের পরিবারের না বলা কথা। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী 4 আগস্ট রাজধানীর ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন গোলাম নাফিজ। 2 বছর পরও নাফিজের ঘরের পড়ার টেবিল সহ প্রাতিষ্ঠানিক সব অর্জন আর প্রিয় জিনিসপত্র সবকিছুই আগের মতোই রেখে দিয়েছেন তার বাবা মা।
এসবই এখন সন্তানের শেষ স্মৃতি। এই ছবিটা যখন দেখি, আমার দেশের সর্বোচ্চ জিনিসটা আমার সন্তানের সাথে মাথায় পতাকাটা বাঁধা, আমার সেই সন্তানটা এভাবে রিক্সায় ঝুলতেছে, এটা একটা মায়ের জন্য যে কতটা মর্মান্তিক। হয়তো নাফিসকে কয়বার দেশে আল্লাহর কাছে পাঠিয়ে দিছি। সেদিনের ভয়াবহ ও চরম দমনপীড়নের মুখেও দমে যায়নি ছাত্র জনতা, বরং ওই দিনেই রাতেই আন্দোলনের গতি প্রকৃতি বদলে দিয়ে ঘোষণা করা হয় ঐতিহাসিক মার্চ টু ঢাকা কর্মসূচি, যা মূলত নিশ্চিত করেছিল তৎকালীন স্বৈরাচারী সরকারের চূড়ান্ত পতন ও দেশত্যাগ। অভি আরিফ, আর টিভি, ঢাকা। এক বছরে জুলাই শহীদদের সকল মামলা কার্যক্রম শেষ করার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার প্রার্থীদের দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ফেরাতে স্বচ্ছ ও স্বাধীন বিচার প্রক্রিয়ার বিকল্প নেই বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। সারা দেশে 590টি জুলাই অভিযোগের মধ্যে 109টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নিয়েছে বলে জানান আমিনুল ইসলাম। 590টা অভিযোগ আমরা রিসিভ করেছি, তার থেকে 109টা অভিযোগ আমরা বাছাই করে এই 109টা অভিযোগ আমরা ইনভেস্টিগেশন করছি। তার মধ্যে থেকে প্রায় 40টা ইনভেস্টিগেশন শেষ করে 6টার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে, আর এখন প্রায় 26-27টা মামলা আমাদের এখন বিচার চলছে। প্রত্যেক মাসে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসছি আমরা ট্রাইব্যুনালে, আশা করছি যে প্রতি মাসে আমাদের অন্ততপক্ষে 1টা বা 2টা মামলার জাজমেন্ট প্রত্যেক মাসে ইনশাল্লাহ হবে। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এই মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করছেন প্রসিকিউটর গাজী MH তামিম। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আজকে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য 16 আগস্ট। এছাড়াও আজ আরও 2টি মামলার বিচারিক নির্দেশনা দেওয়া হয়েছে আদালতে। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 14 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 2 দিনের সরকারি সফরে ঢাকায় অবস্থানরত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করেছেন। সফরের শুরুতেই সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন। একই দিনে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার লক্ষ্যে সোমবার রাতে ঢাকায় পৌঁছেন সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল খেরেজি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG সরবরাহ কমে যাওয়ায় প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। চরম ভোগান্তিতে রয়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, শিল্প উদ্যোক্তা এবং নগরবাসী। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে নিয়মিত ট্রিপ নিতে পারছেন না, এতে আয় কমে গেছে তাদের। নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানাগুলোর কি অবস্থা এবং ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ কেমন দেখছেন? তানি, শিল্প কারখানা বা গ্যাস সংকটের যে শুরুটা, টার্মিনাল একটি LNG ভাসমান টার্মিনাল একটি যখন এই গ্যাস সরবরাহ জন্য বিকল হয়ে গেল, এরপর থেকে কিন্তু এই সংকট শুরু। শিল্প কারখানা হয়ে সেই সংকট
সিএনজি ফিলিং স্টেশনে, যানবাহনে, এমনকি মানুষের রান্নাঘরেও হানা দিয়েছে। মানুষ এখন গ্যাসে যে পাইপলাইনের গ্যাসে রান্না করতে গিয়ে নানা রকম ভোগান্তিতে পড়ছে। নারায়ণগঞ্জের কোনো এলাকায় হয়তো রাতে গ্যাস থাকে অল্প পরিমাণে, কোনো এলাকায় সকালে থাকে, আবার হুটহাট করেই গ্যাস চলে যায়। মনে হয় যে রান্নার হাঁড়ি গ্যাসের চুলোতে বসানো, এই অবস্থায় গ্যাস চলে যায়, তখন তাদেরকে হাঁড়ি বদল করে আবার বিকল্প জ্বালানি ব্যবস্থা করতে হয়। এতে করে তাদের ব্যয় বেড়েছে। আর শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার কথা শিল্প মালিকরা কিন্তু শুরু থেকেই বলে আসছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ যেহেতু নিট গার্মেন্টস এবং ডাইং শিল্পের জায়গা, এখানে ডাইংয়ে কাপড় উৎপাদন এবং রং হওয়ার পরেই গার্মেন্টস কারখানায় দেওয়া হয়। যদি ঠিকভাবে সরবরাহ না হয় তবে গার্মেন্টস উৎপাদন কম থাকে। তবে ইদানিং শিল্প কারখানা গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য একেবারে বন্ধ হয়ে গেছে এমন একটি গুজব ছড়ানো হয়েছে, যা পরিষ্কার করেছেন শিল্প মালিক নেতৃবৃন্দ। তারা বলছেন যে এমন সংকট হয়নি, এই লম্বা যে একটা ছুটি সেটা হলো আগামীকাল 5 আগস্ট সরকারি ছুটি, এই ছুটির সাথে সমন্বয় করে শ্রমিক নেতৃবৃন্দ আরো 2 দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, যা পরে ওয়ার্কিং ডেতে সমন্বয় করা হবে। আর যানবাহনেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি, যাতে করে যানবাহন দীর্ঘ সময় অপেক্ষা করে সিএনজি নিচ্ছে, আর এর ফলে যানবাহনের সংখ্যা কম, যাত্রী সাধারণেরও পকেটে হানা দিচ্ছে এই সংকট। কারণ তারা ধন্যবাদ আপনাকে। রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে স্পা ও মাসাজ সেন্টারের সংখ্যা। বাইরে থেকে এগুলোকে স্বাস্থ্যসেবা বা সৌন্দর্য চর্চার কেন্দ্র মনে হলেও এসব স্পা সেন্টারে চলে মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ, প্রতারণা ও ব্ল্যাকমেইলের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, যুব সমাজ ধ্বংসের এই কালচার থেকে বের হতে সামাজিক সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। এসব অপতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। রাজধানীতে কতগুলো স্পা সেন্টার রয়েছে তার সঠিক তালিকা নেই কারো কাছে। হোটেল, বিউটি পার্লার, সেলুন ও ফিজিওথেরাপির নামে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এসব অবৈধ স্পা সেন্টার। গুলশান বনানীর আবাসিক এলাকায় গড়ে ওঠা স্পা ও মিনি পতিতালয়ে কাস্টমারদের চাহিদা মতো এনে দেওয়া হয় বিভিন্ন মাদকদ্রব্য। বিভিন্ন বয়সী মেয়েদের জন্য দিতে হয় আলাদা আলাদা অর্থ। অপরাধের আকড়া স্পা সেন্টারে মাদক ও অসামাজিক কার্যকলাপ ছাড়াও অবাধে চলে ব্ল্যাকমেইলিং। গুলশানের 99 নম্বর রোডের 33 নম্বর ভবনের 2টি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্পা সেন্টারের নামে মাদক ও দেহ ব্যবসা করে আসছে একটি দালাল চক্র। ভবনে প্রবেশের চেষ্টা করলে গার্ডের বাধার মুখে পড়তে হয় টিম আরটিভিকে। একইভাবে গুলশান 47 নম্বর রোডের 25 নম্বর বাড়িতে ফিজিওথেরাপির নামে চলছে দেহ ব্যবসা। ক্যামেরা দেখেই তালা লাগিয়ে দেওয়া হয় ফ্ল্যাটের প্রধান ফটকে। টাকার বিনিময়ে সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা করে স্পা সেন্টারের দালাল চক্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, এসব স্পা সেন্টারগুলো বন্ধ না হলে মানুষের নৈতিক অধঃপতন ঘটানোর ক্ষেত্রে একটি মহামারী অবস্থার সৃষ্টি হবে। স্পা সেন্টারগুলোতে যে ধরনের অপরাধগুলো হয়, এই অপরাধগুলো যারা নিয়ন্ত্রণ করবে তাদের কেউ কেউ যখন এই ধরনের অন্যায় কাজের সমর্থন দেন, তখন তো এই কাজগুলো তো বাড়বে। এই প্রশ্নে সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ না দেয়, তাহলে এটা বন্ধ করা খুব কঠিন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের জন্য সমাজের ধর্মীয় প্রতিনিধি ও সংগঠনগুলো চাপ তৈরি করলে একটি ইতিবাচক অবস্থা তৈরি হবে। সমাজের মধ্যে ধর্মীয় নেতা বা সংগঠক হিসাবে চাপ তৈরি করলে তখন একটা ইতিবাচক অবস্থা তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। হাসান মাহমুদ, আরটিভি, ঢাকা। সিরাজগঞ্জের সদানন্দপুর রেল স্টেশনে ঢাকাগামী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সদানন্দপুর স্টেশনে পৌঁছলে হঠাৎ ট্রেনটির 6 নং বগি লাইনচ্যুত হয়। পরে জরুরি শিকল টেনে ট্রেনটির গতি থামানো হয়। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল ইসলাম।
আশরাফুল, সদানন্দপুর স্টেশনে বগি লাইনচ্যুত হওয়ার যে ট্রেনটি, সেটির সর্বশেষ কি অবস্থা দেখছেন এবং এটিকে সরিয়ে লাইন ঠিকঠাক করতে কত সময় লাগতে পারে বলে জানতে পেরেছেন? জি তানি, রাজশাহী থেকে ঢাকাগামী যে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটা কিন্তু রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে সিরাজগঞ্জের সদানন্দপুর স্টেশনে এসে পৌঁছালে ট্রেনটির যে ধবগি এই এখানে লাইনচ্যুত হয়। আর লাইনচ্যুত হওয়ার পরপরই কিন্তু উত্তরবঙ্গের সাথে যে ঢাকা যে ট্রেন চলাচল সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা এই মুহূর্তে সদানন্দপুর স্টেশনে রয়েছি। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই ট্রেনটির যে সামনের অংশ এবং পেছনের যে অংশ রয়েছে সেটি কিন্তু দুটি স্টেশনে ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে। আর রেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে পাবনার ঈশ্বরদী থেকে এই বগি দুটি উদ্ধার করার জন্য ইতিমধ্যেই যে ট্রেনটি রয়েছে সেটা কিন্তু রওনা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে। আর এটা পৌঁছানোর পরে কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু যে রেল চলাচল সেটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। তবে এই ঘটনায় কিন্তু ধন্যবাদ আপনাকে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।